এবার আমরা এই সামসটা পড়ে নিয়েছিলাম, এবার সামসটা করব। সামসটা ভীষণ স্ট্যান্ডার্ড একটা সামস, খুব আস্তে ধীরে আমরা করব, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করতে করতে করব। তো তোরা খুব ভালো করে সেই জিনিসটাকে দেখবি, বুঝবি, আর আমি এই কোশ্চেন্সটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ থেকে এটা বোঝার পর একবার নিজেরা ট্রাই করে নিবি, তাহলেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ওপর মোটামুটি তোরা সামস সমস্ত কিছুই করতে পারবি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা স্টার্ট করি এটা। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। কি লিখলাম? বুকস অফ সোহিনী ফিন্যান্স লিমিটেড। কার বুকস অফ অ্যাকাউন্টসে লেজার অ্যাকাউন্টটা করছি, সেই বুকস অফ অ্যাকাউন্টটা তো তার লিখতে হবে, বুকস অফ সোহিনী ফিন্যান্স লিমিটেড। তারপরে লিখলাম ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, অবভিয়াসলি, কিন্তু ইনভেস্টমেন্টটা কোথায়? ইনভেস্টমেন্ট ইন 12% গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট, যেটা এখানে আছে না একদম স্টার্টিংয়ে, এই যে ওপরে যেটা দেওয়া আছে 12% স্টেট গভর্নমেন্ট স্টক। ঠিক আছে, এটা তো ইনভেস্টমেন্ট। আচ্ছা যাই হোক, এইখানে স্টেট গভর্নমেন্ট লেখাটাও আসবে, অর্থাৎ ইনভেস্টমেন্টটা কোন সিকিউরিটিতে হয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট ইন 12% স্টেট গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট। আর যেটা লেখা কম্পালসারি লিখতেই হবে সেটা হচ্ছে সেই ইন্টারেস্ট ডিউ ডেট বা পেবেল ডেট, কবে সেই অর্গানাইজেশনসটা, যেই অর্গানাইজেশনসের সিকিউরিটিটা কেনা হয়েছে, সেই অর্গানাইজেশনস কবে কবে ইন্টারেস্ট হোক বা ডিভিডেন্ড হোক, রিটার্নে যেটা দেওয়া হয় আর কি, সেটা কবে কবে দিচ্ছে। তো এই জন্য লেখা আছে এখানে ইন্টারেস্ট ডিউ ডেট অন 13 জুন অ্যান্ড 31 ডিসেম্বর। ঠিক আছে, তারপর যেরকমভাবে কলাম হয় আর কি, ডেবিট ক্রেডিট, ডেট পার্টিকুলার্স, নমিনাল অ্যামাউন্ট রুপিস, কস্ট অ্যামাউন্ট রুপিস, ইন্টারেস্ট অ্যামাউন্ট রুপিস। সেম সেট হচ্ছে ক্রেডিট সাইডে আসবে ডেট পার্টিকুলার্স, নমিনাল অ্যামাউন্ট রুপিস, কস্ট অ্যামাউন্ট রুপিস, ইন্টারেস্ট অ্যামাউন্ট রুপিস। ঠিক আছে, এইবার আমরা আস্তে আস্তে সামসটা করব। বারবার বলছি, খুব ধ্যান দিয়ে দিবি, প্রত্যেকটা জিনিস ভেঙে 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 আমরা বুঝে বুঝে করব। ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই। একটা সামস করতে পারলে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টের সমস্ত ধরনের জিনিসগুলো আমাদের কভার হয়ে যাবে। তো আমি আর বারবার বইটা এখানে আনবো না, তোরা একটুখানি অন্য কোনো জায়গায় নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে, তা আপাতত রাখছি। তা ফার্স্ট যে ট্রানজ্যাকশানসটা হয়েছিল সেটা হচ্ছে 1 অক্টোবর 1992। কী হয়েছিল? পারচেস 10,000 স্টক, এই 10,000টা কি নমিনাল ভ্যালু, ঠিক আছে, অ্যাট দ্য রেট 101.50, তার মানে এটা হচ্ছে কস্ট প্রাইস যেটা পে করতে হয়েছে। ব্রোকারেজ 1.50, ব্রোকারেজ কত দিতে হয়েছে? 1.5। ঠিক আছে, তাহলে কত বেরোবে সেটা আমরা আলাদাভাবে বার করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, এখানে দেখ কাম ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্ট সম্পর্কে কিন্তু কিছু বলেনি, তো যার ফলে এটাকে আমরা কী ধরবো? ঠিক, তো এইখানে ওপরে দেখ ক্লিয়ারলি বলে দিয়েছে, যদি কিছু ক্লিয়ারলি বলা থাকে যে এক্স ইন্টারেস্ট, তাহলে সেটা ইন্টারেস্ট, আর যদি কিছু বলা না থাকে তাহলে সেটাকে আমরা ধরবো কি? কাম ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে এই যে পারচেসটা হয়েছে সেই পারচেসটার ব্যাপারে কিছু বলা নেই, মানে এই যে রেটটা আছে এই রেটটার সম্পর্কে কিছু বলা নেই, মানে এটাকে আমরা কী ধরবো? কাম ইন্টারেস্ট রেট। তার মানে এই রেটের মধ্যে ইন্টারেস্ট এলিমেন্ট ইনক্লুডেড। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্রোকারেজের 1.50। আর আমরা জানি যে পারচেস করার সময় যেই ব্রোকারেজটা পে করা হয় সেই পেমেন্ট অফ ব্রোকারেজ সেটা কস্ট অফ সিকিউরিটিজের মধ্যে অ্যাড হয়ে যায়। তো এইখানে গুলোবি না, আস্তে আস্তে করবি, দেখবি অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে যাবে। তাড়াহুড়ো করতে যাবি বা জিনিসগুলোকে কমপ্লিকেটেডভাবে ভাববি তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। একদম কনসেপ্টের সাথে সাথে আমাদের থাকতে হবে। তাহলে আমরা আগে ঠিক যেমন ধর এখানে যদি ব্রোকারেজটা না থাকতো, ব্রোকারেজটা সরিয়ে দে, তাহলে কি আসছে? পারচেস 10,000 স্টক অ্যাট দ্য রেট অফ রুপিস 101.50 কাম ইন্টারেস্ট। তাহলে এইটা তো আমরা ট্রিটমেন্টটা করতে পারতাম রে বাবা। ঠিক আছে, সেটা তো আমরা শিখেছি আগের অঙ্কটার মধ্যে। তো সেইভাবেই আমরা এই এতটা পর্যন্ত করব, তারপর ব্রোকারেজটা কী হবে সেটা পরেরটা দেখব, দুটোকে অ্যাড করে দেবো, তাহলে পুরো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আমরা শিখেছিলাম সেটাই এখানে করে নিই, তারপর ব্রোকারেজের কী করতে হবে না করতে হবে সেটা পরে দেখছি। ঠিক আছে, আচ্ছা এগুলি প্রত্যেকটা আমরা ওয়ার্কিং করে 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 বার করে তোদেরকে দেখাবো আর আমরা করব। ঠিক আছে, তাহলে আপাতত এখানে একখানে ডেট দিয়ে দিই কবে পারচেস হয়েছে, 1 অক্টোবর 92। তাহলে কী আসবে? টু ব্যাংক। ঠিক আছে, পারচেস। এইবার আমাদেরকে নমিনাল ভ্যালু আমরা জানি, নমিনাল ভ্যালু তো কোনো অসুবিধা নেই, নমিনাল ভ্যালুটা লিখে দিলাম। এইবার আমাদেরকে কস্ট কত, যেহেতু কাম ইন্টারেস্ট, তার মানে হচ্ছে যেই প্রাইসটা আমাদের পে করতে হয়েছিল 101.50, তার মধ্যে থেকে ইন্টারেস্ট এলিমেন্টটাকে বাদ দিয়ে যেটা বেরোবে, তারপর দেখবো আস্তে আস্তে, এখন মুখে বললে হয়তো তোরা গুলি ফেলবি, এবার আস্তে আস্তে আমরা কম্পিউট করি। একটা কাজ করি, এটা হচ্ছে নোট নাম্বার 1 করে দিই। ঠিক আছে, এবার এটা কম্পিউটেশনসটা আমরা পেছনে করছি। তাহলে এটা হচ্ছে নোট নাম্বার 1। ঠিক আছে, তাহলে পারচেস প্রাইসটা দেখি,
কত 10,000 নমিনাল ভ্যালু, আর এখানে কেনা হয়েছিল 101.50, তাহলে এখান থেকে কত আসছে 10, মানে এটা তো পার্সেন্টেজ, 10,150, ঠিক আছে। এবার যেহেতু এটা কাম ইন্টারেস্ট, তার মানেটা কি, তার মানে হলো এইটার মধ্যে ইন্টারেস্ট ইনক্লুডেড, তাই আমাকে এখান থেকে বার করতে হবে কস্ট আর ইন্টারেস্ট এলিমেন্টটা। এবার ইন্টারেস্টটা কিভাবে বার করব, সিম্পল, আমরা নমিনাল ভ্যালুর ওপরে যেটা রেট অফ ইন্টারেস্ট দ্যাট ইজ 12%, এখানে দেওয়াই আছে। আর একটা জিনিস দেখ, পারচেস করেছি আমরা কবে, যদি আমরা সোহিনী ফিনান্স লিমিটেডের পয়েন্ট অফ ভিউতে ভাবি, পারচেস হচ্ছে 1 অক্টোবর 92-তে, মানে 1 অক্টোবর, ঠিক আছে। আর লাস্ট যে ডিউ ডেট ছিল ইন্টারেস্টের সেটা কবে ছিল, একটা ছিল 13 জুন, একটা হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে অক্টোবরের আগে কবে থেকে জুন, তাহলে জুনের পর কতদিন হোল্ড করে রেখেছিল, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, তাই তো। তাহলে এই 3 মাস হোল্ড করে রেখেছিল, অক্টোবরে তো সেটা পারচেস করেছে, তার মানে যার থেকে পারচেস করেছে সে জুনের পর থেকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস হোল্ড করে রেখেছে, তার মানে 3 মাসের ইন্টারেস্ট সে চার্জ করেছে আর সেটা এর মধ্যে ঢুকিয়ে রেখেছে। তাহলে একটা কাজ করি, এখানে করে দেবো 3/12, তাহলে এখান থেকে কত আসছে 10,000 ইন্টু 12% ডিভাইডেড বাই 12 ইন্টু 3, এখান থেকে আসছে 300, ঠিক আছে। এটা ইন্টারেস্ট এলিমেন্ট। এবার আমরা কি করব, যেহেতু কাম ইন্টারেস্ট টোটাল আমায় পে করতে হচ্ছে 10,150, তো এটার থেকে যদি আমি 300 পে মাইনাস করে দিই তাহলে বেরিয়ে আসবে কস্ট প্রাইস থেকে কত আসে 10150, এটা আসছে 9850, ঠিক আছে। এটা তাহলে কস্ট। এবার এইটা যদি উইদাউট ব্রোকারেজের সাম হতো তাহলে আমরা কী করতাম, কস্টে 9850 বসিয়ে দিতাম আর ওখান থেকে ইন্টারেস্টের কলামে 300 বসিয়ে দিতাম। কিন্তু এইটা, আর এখানে ক্যালকুলেশনসটা একদম আগের মতন, এখানে আলাদাভাবে কিছু বোঝানোর নেই, কিন্তু এইটার মধ্যে ব্রোকারেজ আছে, তাহলে ব্রোকারেজটা কী করব, কী আর করবো, আগে যেটা আমরা বুঝলাম, ব্রোকারেজটা পারচেসের সবসময় কী হয়ে যায়, অ্যাড হয়ে যায়, কস্টের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। তাহলে ব্রোকারেজ অ্যামাউন্টটা কত সেটা বার করে নিই। ব্রোকারেজ অ্যামাউন্ট কত, 10,000-এর কেনা হয়েছে, আর 1.5% হচ্ছে গিয়ে ব্রোকারেজ, ঠিক আছে। 1.5% ব্রোকারেজ, তাহলে কত হয় 10,000 ইন্টু 1.5%, দ্যাট ইজ 150। এই যে 150, 10,000-এর যে সিকিউরিটি কেনার সময় পে করতে হয়েছে ব্রোকারেজ বাবদ, তাহলে এটা কার সাথে অ্যাড হয়ে যাবে, কস্টের সাথে, তাহলে অ্যাড করে দে, তাহলে কত আসে 9850, আসছে 10,000। তাহলে এইটা হচ্ছে উইথ ব্রোকারেজ কস্ট সিকিউরিটিজের, তাহলে এইটা আমরা কস্টে বসিয়ে দেবো আর এটা ইন্টারেস্টে বসিয়ে দেবো, আর নমিনালে যেটা ছিল 10,000 বসিয়ে দিলাম। তো এই হচ্ছে কম্পিউটেশন। আমরা বারবার বলছি যে কখনোই জিনিসগুলোকে হ্যাপাজার্ড করে ফেলবো না, অর্থাৎ এত কিছু আছে বলে মাথার মধ্যে পুরো ব্যাপারটাকে নিয়ে কিন্তু গুলিয়ে ফেলবো না। আমরা যেটা করতে শিখেছি ফার্স্টে সেটাকে করব, তারপর ব্রোকারেজ বার করব, ব্রোকারেজ বার করে যদি সেলের ব্যাপার হয় তাহলে সেল ভ্যালু থেকে মাইনাস করে দেবো, আর যদি পারচেজ হয় তাহলে কস্টের সাথে অ্যাড করে দেবো, সিম্পল। বুঝতে পেরেছিস? এবার এটা আমরা কস্টে বসিয়ে দেবো আর এটা হচ্ছে ইন্টারেস্টের কলমে বসিয়ে দেবো, ঠিক আছে, বসিয়ে দিই 10,000 আর এটা হচ্ছে 300, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে একবার দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে 1 অক্টোবর, ওই সেম ডেটে পারচেস 25,000 স্টক অ্যাট দ্য রেট ₹102.50, মানে 25,000-এর ভ্যালুর, নমিনাল ভ্যালুর কিছু স্টক পারচেস করা হয়েছে যেগুলোর এক একটা ক্ষেত্রে প্রাইস কত 102.50। তো এখানে তো ইউনিট দেয়নি, তাই আমরা এই কারণেই কিন্তু মনে রাখবি 25,000-এর ওপর আমরা এটার পার্সেন্টেজ হিসেবে বার করে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি কতটা পেমেন্ট হয়েছে। তারপর কী বলেছে, ব্রোকারেজ 1.50, ঠিক আছে, নর্মাল হয়তো করে দেবো, এটা তো সেমই জিনিস হবে, একদম উপরেরটা যেরকম এটাও তো সেরকমই, যেহেতু কিছু বলা নেই তার মানে কাম ইন্টারেস্ট আর ব্রোকারেজে যেরকমভাবে আমরা করি সেরকমভাবে করে দেবো, করি। তাহলে একটা কাজ করি, প্রথমে আমরা এটা এখানে লিখে নিই 1 অক্টোবর 92-তে আবার টু ব্যাঙ্ক, ঠিক আছে, এখানে আসবে 25,000 নমিনালের ঘরে, আর এখানে একটা করে দিই নোট নাম্বার 2, ঠিক আছে। এবার আমরা পেছনে ক্যালকুলেশনসটা করে এখানে আবার বসিয়ে দেবো যেরকম বসিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে নোট 2, তাহলে আবার ওই একই 1 অক্টোবর 92-তে পারচেস হয়েছে, যেহেতু পারচেস তার মানে তার নমিনাল ভ্যালু কত 25,000, আর এটার যে পারচেস প্রাইস ছিল সেটা হচ্ছে 102.50, এটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে কত আসে একটু ক্যালকুলেট করে নে
25,000 ইন্টু 102.5% আসছে 25625। যেহেতু কিছু বলা নেই তার মানে কাম ইন্টারেস্ট, যেহেতু কাম ইন্টারেস্ট তাই আমরা কি করব, এখান থেকে কস্ট আর ইন্টারেস্ট এই এলিমেন্টটাকে বাদ দিয়ে দিতে হবে, সেগ্রিগেট করতে হবে। এবার ইন্টারেস্ট যখন বার করতে যাবো তখন সবসময় সেটা নমিনাল ভ্যালুর ওপর চার্জ করে আমায় বার করতে হবে। তাহলে 25,000 ইন্টু 12% ইন্টু, যেহেতু অক্টোবর তার মানে এখানেও 3 মান্থস ছিল, তো এইখানেও 3 মান্থসই আসবে, কারণ জুনের পর থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে কত আসছে 25,000 ইন্টু 12% ডিভাইডেড বাই 12 ইন্টু 3, এখানে আসছে 750। ঠিক আছে, 750 এলো। এইবার 25625 থেকে যদি আমরা 750 মাইনাস করি তাহলে এখানে আসছে 24875। ঠিক আছে, এটা তাহলে কস্ট হলো। এবার আমরা কি করব, এইটার উপর যে ব্রোকারেজটা পে করতে হচ্ছে সেটাকে আমরা অ্যাড করে দেবো। তার মানে অ্যাড ব্রোকারেজ, তাহলে ব্রোকারেজ কত, ব্রোকারেজ হচ্ছে, আরেকটা জিনিস মনে রাখবি, ব্রোকারেজটাও কিন্তু নমিনাল ভ্যালুর ওপরই আমরা চার্জ করবো। ঠিক আছে, তাহলে 25,000-এর ওপর ব্রোকারেজ হচ্ছে 1.5 করে দিই, তাহলে দেখি কত আসে। 25,000-এর উপর 1.5% করলে আসে 375। তাহলে 375টা কী করবো আমরা, এই দুটোর সাথে যোগ করে দেবো। তাহলে 24875 যদি যোগ করি তাহলে আছে 25250, 25250। তাহলে এইটা হচ্ছে কস্ট আর এটা হচ্ছে ইন্টারেস্ট এলিমেন্ট। তাহলে 25250টা আমরা কস্টে বসাবো, আর ওখানে তো আমরা নমিনালের মধ্যে 25,000 বসিয়ে রেখেছি, এটা তার কস্ট আর এটা হচ্ছে ইন্টারেস্ট। এক্সপেক্টেড তোরা যদি এটা বুঝতে পারিস তাহলে আর কিছু নেই। ঠিক আছে, এগুলো আমরা বসিয়ে দিই সেখানে। দেখ এখানে বসলাম 25250, আর ওখানে কত ছিল, এখানে বেরিয়েছিল 750। ঠিক আছে, হয়ে গেল। এবার পরেরটা দেখি, পরেরটা কি আছে। 1st November sold 15,000 nominal value at the rate 104.50। এবার বিক্রি হয়েছে, ব্রোকারেজ কত ছিল 1.50। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো ব্রোকারেজটা ফার্স্টে দেখবি না, আগে যেরকমভাবে আমরা সেল পারচেসে যেরকমভাবে ট্রিটমেন্টটা করি সেই ট্রিটমেন্টটা অ্যাজ ইট ইজ হবে, তারপর লাস্টে গিয়ে ব্রোকারেজটা বার করবি নমিনাল ভ্যালুর উপর চার্জ করে। যদি সেল হয় তাহলে যে সেলস কনসিডারেশন সেটা থেকে আরও মাইনাস করে দিবি, আর যদি সেটা পারচেসে তাহলে অ্যাড করে দিবি, বা সিম্পল। তাহলে ফার্স্টে আমরা দেখি সেল ভ্যালু কত আসছে, কারণ এটার মধ্যে যদি কিছু বলা নেই 104, তার মানে এইটাও হচ্ছে গিয়ে তোর কাম ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে যেরকমভাবে আমরা করি সেরকমভাবে একবার করে নিই। তাহলে এইখানে আমরা লিখে নিই 1st November বাই ব্যাংক। ঠিক আছে, এটার নমিনাল ভ্যালু কত, এটা নমিনাল ভ্যালু হচ্ছে 15,000। ঠিক আছে, এইটার নোট নাম্বার 3 দিয়ে দিই। এবার আমরা পেছনে ক্যালকুলেশন করে ফিগার্সগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে নোট 3। ঠিক আছে, তাহলে এটা একবার দেখে নিই। তাহলে কী আছে, সেল, তাহলে 1st November না, তাহলে এইখানে হচ্ছে, আচ্ছা ইন্টারেস্টের ডেটগুলো কিন্তু মাথায় রাখবি, যে আবার মাঝখানে আবার ইন্টারেস্টের ডেট যাতে না ঢুকে যায়, তাহলে তো তুই ইন্টারেস্ট রিসিভডের এন্ট্রি দিবি না, ভুল হয়ে যাবে। তাহলে এখানে সেল হয়েছে কত, নমিনাল ভ্যালু 15,000। ঠিক আছে, কত রেটে, 104.5% করে দে, তাহলে বুঝতে পারবি যে কতটা তার সেল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে। 15,000 ইন্টু 104.5% আসে কত, 1567, 15,675 এইটা। তো যেহেতু কিছু বলা নেই তার মানে এইটাও হচ্ছে গিয়ে কাম ইন্টারেস্ট রেট। তাই আমায় কী করতে হবে, এখান থেকে আবার একই রকমভাবে ইন্টারেস্ট আর যে সেলস, এটা কস্ট না, এটা হচ্ছে সেলস কনসিডারেশনস আর কি, এটা আমরা বা কস্টই ইয়ে করতে পারিস, যে এইটা কত আর ইন্টারেস্ট এলিমেন্টটা কত সেটা আমায় বার করতে হবে। ঠিক আছে, তো এইবার ইন্টারেস্টটা বার করার জন্য আমরা কী করব, সেম নিয়ম, বারবার একই জিনিস হবে। তাহলে 15,000 ইন্টু 12% ইন্টু, তাহলে এবার দেখ জুনে লাস্ট পে হয়েছিল, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর। ঠিক আছে, তারপর নভেম্বর, তার মানে 4 মাস, তাহলে 4 ডিভাইডেড বাই 12, তাহলে কত আসে 15,000 ইন্টু 12% ডিভাইডেড বাই 12 ইন্টু 4, এখানে আসছে 600। তাহলে এর মধ্যে থেকে যদি এই 600 ইন্টারেস্টটা মাইনাস করিস তাহলে বেরিয়ে আসবে যে কতটা টাকা সে বিক্রি করে পেয়েছে। ঠিক আছে, তাহলে 15,675 থেকে যদি 600 মাইনাস করিস তাহলে আসছে কত, 15075। এটা হচ্ছে যে জিনিসটা বিক্রি করেছিস তার কস্ট। এইবার কথাটা হচ্ছে এইটাও তো পাশে সেলস কনসিডারেশন আছে, কারণ আমরা কি করেছি,
ব্রোকারেজও তো পেমেন্ট করেছে, অর্থাৎ আমি যদি সোহিনী ফিনান্সের দিক দিয়ে ভাবি, কোম্পানির দিক দিয়ে ভাবি, তো ব্রোকারেজ পে করেছে, ব্রোকারেজ তো পে করেছে। তাহলে ব্রোকারেজটা কত? সিম্পল, 15,000-এর ওপর 1.5% চার্জ করে দে, দেখ কত বেরিয়ে আসে। 15,000-এর ওপর 1.5% চার্জ করলে আসে 225। এটাকে যদি মাইনাস করি, কারণ সেলের সময় এটা তোকে দিতে হয়েছে, তার মানে আলটিমেটলি নেটে পেয়েছে কত সেটা এবার বেরিয়ে যাবে। 15075 মাইনাস 225 যদি করি তাহলে বেরিয়ে আসবে 14850। ঠিক আছে, তাহলে 14850টা কস্টের কলামে আমরা বসাবো, আর এইখানে 600টা ইন্টারেস্টের ঘরে বসিয়ে দেবো আমরা, ব্যাস সিম্পল, এতটাই সহজ। বুঝতে পারলি? বারবার একটুখানি রিপিট করে করে দেখে নিবি, যদি অসুবিধা হয় তাহলেই বুঝতে পারবি পুরো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা বসাবো, সেলের দিকে 14850 আর 600। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম যে কস্টের ঘরে 14850 আর ইন্টারেস্টের ঘরে 600। এইবার আমরা লাস্ট ডিসকাশনসে কিন্তু এটা শিখেছিলাম যে যখনই আমরা কোনো সিকিউরিটিস বিক্রি করব, সেই সিকিউরিটিটা বিক্রি করে আমাদের প্রফিট হলো না লস হলো, সেই জিনিসটা কিন্তু আমার সাথে সাথেই ক্যালকুলেট করতে হবে এবং সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো ঠিক আছে, তাহলে 14850 আমরা কী করলাম, এটা আমরা বিক্রি করলাম কত, 15,000 নমিনাল ভ্যালু সিকিউরিটি বিক্রি করে। এবার তাহলে তার অ্যাকচুয়াল কতটা কস্ট সেটা আমরা ফার্স্টে বার করবো, আর এই সেলস কনসিডারেশনসের মধ্যে থেকে আমরা মাইনাস করে দেখবো যে আলটিমেটলি কতটুকুনি প্রফিট হলো না লস হলো। ঠিক আছে, তাহলে এইটাকে 1 নভেম্বরে বাই পিএল বলে লিখে আবার এখানে দিয়ে দিই নোট নাম্বার 4। ঠিক আছে, এই নোট নাম্বার 4-এ আমরা দেখবো যে কতটুকুনি প্রফিট হলো না লস হলো সেইটা। ঠিক আছে, তাহলে আমরা সেই ওয়ার্কিংসটা করি এইবার। তাহলে একটা কাজ করি, সেলস কনসিডারেশন যেটা আমরা পেয়েছিলাম, এগুলো আমরা আমাদের মতন করে ল্যাঙ্গুয়েজগুলো লিখে নিচ্ছি, কত ছিল 14850। ঠিক আছে, এটা উপরে লিখে রাখলাম। এরপর আমরা কস্টটা বার করব। এইবার ভালো মতন বুঝবি, এই যে সামসের মধ্যে দেখ একটা জায়গায় বলেছে একদম নিচে ইউজিং দ্য ফিফো মেথড। এই ফিফোটা কি, আমরা ফার্স্ট সেমে আমরা এটা শিখেছিলাম, যখনই আমরা স্টোর লেজার মেনটেন করি তখন সেটা বিভিন্ন মেথডে আমরা মেনটেন করতে পারি। সেটা ফিফো হতে পারে, লিফো হতে পারে, ওয়েটেড অ্যাভারেজ হতে পারে, সিম্পল অ্যাভারেজ হতে পারে। এগুলির মানেটা কি, যেমনভাবে সেই স্টকসগুলো এসছে সেগুলোকে যে আমরা ডিসপ্যাচ করছি, বিক্রি করছি, বার করছি, সেটা কি প্রসেসে হচ্ছে, অর্থাৎ আগে যেটা ঢুকেছিল সেটাকে আগে বার করব, নাকি পরে যেটা ঢুকেছিল সেটাকে আগে বার করব। তো এখানে বলেছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে প্রথমে যে স্টকটা ছিল, অর্থাৎ কত ছিল, এই দেখ এখানে যখন আমরা 15,000 টোটাল আউট করব, তাহলে প্রথমে ছিল 10,000, তারপরে এসে 25,000, তার মানে 10,000 পুরো এর মধ্যে ঢুকে রয়েছে, কারণ ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এই 10,000 পুরো ঢুকে রয়েছে, আর এই 25,000-এর মধ্যে থেকে আমরা 5,000 নিয়ে তবে গিয়ে 15,000 কিন্তু হয়েছে। তাহলে এই 10,000-এর রেসপেক্টে এই 10,000 কস্ট, এই 10,000 কস্ট, আর এই 25,000-এর রেসপেক্ট হচ্ছে 25,250, যেটা প্রপোর্শনেটলি আমি 5,000-এর কস্টটা বার করে নেবো। দেখাচ্ছি কীভাবে আলটিমেটলি করতে হবে, কিন্তু এটা তো জাস্ট বুঝে নেই যে ফিফো মেথড মানে হচ্ছে যখন আমরা 15,000 বার করছি, তাহলে সেই 15,000-এর মধ্যে প্রথমে এটা বার করেছি, তার মানে এই 15,000-এর মধ্যে এইটা ঢুকে রয়েছে, আর এই 25,000-এর মধ্যে 5,000। ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা ফার্স্ট ঢুকেছিল তাই সেটা ফার্স্টে বেরোবে, তারপর এটা ঢুকেছে তারপর সেটা বেরোবে। ঠিক আছে, তাহলে এই কস্টটা আমি বার করি যে কীভাবে বার করবো। দেখ, তাহলে এই 10,000 তো 15,000-এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে এই 10,000-এর কস্ট কত ছিল, 10,000। তাহলে এখানে একটা কাজ করি, তাহলে এইটা হচ্ছে 10,000 কস্ট, আর প্লাস পরে গিয়ে 25,000-এর নমিনাল ভ্যালুর সিকিউরিটি ঢুকেছিল, যার কস্ট ছিল কত, দেখ যার কস্ট ছিল 25,250। তার মানে 25,250 এটার কস্ট কত, 25,000 নমিনাল ভ্যালু অফ দ্য সিকিউরিটি, এর কস্ট হচ্ছে 25,250। ঠিক আছে, এর মধ্যে আমি নিয়েছি কত, এখানে 5,000, তাহলে প্রপোর্শনেটলি আমি বার করে নেব। তাহলে 25,250 ডিভাইডেড বাই 25,000 ইন্টু 5,000। ঠিক আছে, তার মানে এই যে 10,000 এটা কি, এটা হচ্ছে কস্ট কার, ওই যে 10,000 সিকিউরিটি নিয়েছিলাম নমিনাল ভ্যালু, তার রেসপেক্টের কস্ট হচ্ছে 10,000, আর 5,000 যে নমিনাল ভ্যালু নিয়েছিলাম এই 25,000-এর মধ্যে থেকে, তাহলে তার রেসপেক্টিভ কস্ট কত সেটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে সেটা কত দেখে নিই, 25,250 ডিভাইডেড বাই 25,000 ইন্টু 5,000 কত আসছে, 5,050। তাহলে 10,000 প্লাস 5,050। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে কত আসছে, 10,000 আসছে 15050।
তাহলে দেখ কস্ট হচ্ছে যেটা বিক্রি করা হয়েছে সেটার কস্ট হচ্ছে 15,050 আর সেটাকে বিক্রি করা হয়েছে কত 14,850, তার মানে অবভিয়াসলি লস হয়েছে। তাহলে লসটা কত 14,850, দ্যাট ইজ 200, তাহলে এটা লস। ঠিক আছে, তাই যদি আমরা আগের মনে করে দেখ যখন আমরা প্রফিট হতো তখন আমরা কি করতাম, আমরা ইনভেস্টমেন্টের ডেবিট সাইডে এন্ট্রি করতাম, যেহেতু লস তাহলে আমরা কে সাইডে কে সাইডে আমরা কী করবো পোস্টিংটা করবো। বা এটা নর্মালিও যদি তুই দেখিস, নর্মালি যদি আমরা জার্নালের মাধ্যমে করি তাহলে জিনিসটা আমরা আরও ভালো মতন করে বুঝতে পারবো যে আজকে দেখ ক্যাশ পেয়েছি কত বা ব্যাংক পেয়েছি কত, দিস অ্যামাউন্ট 14,850, ঠিক আছে, এটা ক্যাশ পেলাম। আর এখানে পিএল অ্যাকাউন্ট ডেবিট কত 200, আর সেখান থেকে ইনভেস্টমেন্টের যেহেতু আমরা ক্রেডিট করবো, যেহেতু বেরিয়ে আছে রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট, তো 15015, তাহলে পিএলের সাথে ইনভেস্টমেন্টের যদি আমি পিএলের এন্ট্রিটা দিই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে তাহলে কী বলে আসবে, বাই পিএল বলে আসবে, সিম্পল। কত অ্যামাউন্ট দিয়ে 200 অ্যামাউন্ট দিয়ে, বাস সিম্পল হয়ে গেল। তাহলে এইখানে বাই পিএল বলে এখানে আমরা কত লিখবো, এই কস্টের ঘরে 200 লিখে দেবো, ব্যাস হয়ে গেল। তার মানে এই যে বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। যদি মাথার মধ্যে রাখি আগের সামসটা, তাহলে কিন্তু এই ধরনের সামসে কোনো অসুবিধা হবে না। ব্রোকারেজ তোরা বুঝেই নিয়েছে, সেলের সময় মাইনাস, আর যদি পারচেস করি তাহলে অ্যাড করে দিতে হয়, ব্যাস সিম্পল। এবার আমরা পরেরটা দেখি, পরে কি আছে। ফার্স্ট October 1992 purchase 5,000 stock at the rate 103.50 ইনক্লুডিং ব্রোকারেজ। তার মানে এই যে 103.50 এর মধ্যে কিন্তু ব্রোকারেজটা ঢুকে রয়েছে, যেটা আমরা ভালো মতন শুনবি, এটা আমরা অন্যান্য সামসে যে ওপরে ব্রোকারেজ 1.50 যেটা দিয়ে রেখেছিলো, এখানে আমরা কি করতাম, পারচেস যেটা কস্ট বেরোতো তার সাথে 1.50 এটা পার্সেন্টেজ বার করে আমরা অ্যাড করতাম, যেহেতু ইনক্লুডেড ছিল না তাই কস্টের মধ্যে ঢোকাতে হবে বলে অ্যাড করতাম। কিন্তু এই ব্রোকারেজ তো অলরেডি ইনক্লুডেড 103.50, তাই ভুল করে কিন্তু আবার অ্যাড করতে যাবে না, তার কিন্তু ডবল ইম্প্যাক্ট পড়ে যাবে। এই কারণে এটা ঢোকানো আছে বলে এটা দিকে মাথায় নেওয়ার নেই। তাহলে 1 নভেম্বর 92তে দেখি পারচেস হয়েছে, তাহলে 2 ব্যাঙ্ক করে দিলাম। এবার যেটা পারচেস হলো তার নমিনাল ভ্যালু কত 5,000, ঠিক আছে, কিন্তু আবার সেই একই কম্পিউটেশন, তাহলে একটা কাজ করি, নোট 5 করে দিই, 4 ছিল তারপর 5। এবার আমরা সেখানে কম্পিউট করে দেখি কতটা তার কস্ট বেরো, সেটা এখানে বসিয়ে দেবো, আর ইন্টারেস্ট যেটা বেরোবে এখানে বসিয়ে দেবো, সিম্পল। তাহলে নোট 5, ঠিক আছে, এটা হচ্ছে 1 নভেম্বরে পারচেজ হয়েছে কত, পারচেজ হয়েছে 5,000 কততে 103.50%, তাহলে তার অ্যামাউন্ট কত আসে 5,000 ইন্টু 103.5%, যেটা সে 5175। একটা জিনিস মনে রাখবি, এইখানে বলেছে এক্স ইন্টারেস্ট, ঠিক আছে, না এখানে কিছু বলেনি, এখানে কিছু বলেনি, দেখ 1 নভেম্বর পারচেস 5,000 স্টক 103 কিছু বলেনি, তার মানে কাম ইন্টারেস্ট, আর এটার মধ্যে আবার কিন্তু ব্রোকারেজও ঢোকানো আছে, তার মানে এই যে ফিগারটা লিখে দিই, এটা হচ্ছে কাম ইন্টারেস্ট আর ইনক্লুডিং ব্রোকারেজ, এটা মাথার মধ্যে রাখবি। তাহলে আমায় কি করতে হবে, সিম্পলি এখানে ইন্টারেস্টটাকে আলাদা করতে হবে আর কস্টটাকে আলাদা করতে হবে, কিন্তু কস্টের সাথে ব্রোকারেজ অ্যাড করলে হবে না, কারণ এর মধ্যেই কিন্তু ব্রোকারেজটা ইনক্লুডেড আছে। তাহলে ইন্টারেস্টটাকে যদি আমার আলাদা করতে হয় তাহলে কী করবো, আবার ওই একই কনসেপ্ট 5,000 ইন্টু 12% ইন্টু ডিভাইডেড বাই 12, আর 1 নভেম্বর তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তার মানে 4 মাস। তাহলে কত আসে 5,000 ইন্টু 12% ডিভাইডেড বাই 12 ইন্টু 4 আসে 200। তাহলে এই যে 5175 এর মধ্যে থেকে 200টাকে মাইনাস করে দে, কত আসে 4975, এইটা হচ্ছে কস্টে বসিয়ে দেবো, আর এটা হচ্ছে 200 ইন্টারেস্টে বসিয়ে দেবো। বারবার বলছি এটার সাথে কিন্তু আবার ব্রোকারেজ অ্যাড করতে যাস না, কারণ এই যে রেটটা তার মধ্যে কিন্তু ইনক্লুডিং ব্রোকারেজ রয়েছে, তার মানে কস্টের মধ্যে তো ঢুকেই রয়েছে, আবার কেন তুই ঢোকাতে যাবি, ঠিক আছে। তার মানে কোনো জায়গায় যদি ব্রোকারেজ ক্লিয়ারলি না বলে দেয় তাহলে সেটা এক্সক্লুডিং, আর যদি বলে দেয় ইনক্লুডিং তাহলে ইনক্লুডিং রেটের মধ্যে ঢুকেই রয়েছে। তাহলে 4975 কস্টে বসাবো আর 200টাকে ইন্টারেস্টে বসাবো, ঠিক আছে। তাহলে 4975 এটা কস্টে বসিয়ে দিলাম, আর এখানে ইন্টারেস্টে আমরা বসিয়ে দেবো 200, হয়ে গেল। এর পরেরটা কি আছে দেখি, পরেরটা এটা হয়ে গেল। এবার এটা 15th January 1993 সোল্ড 10,000 স্টক অ্যাট দ্য রেট 106.50 ব্রোকারেজ 1.50 এক্স ইন্টারেস্ট। এইগুলো না কিচ্ছু না, তোরা আগের মতন করে করবি, আর জাস্ট যে ব্রোকারেজটা আছে সেটা লাস্টে
বার করবি, আর যে সেল প্রাইস যেটা বেরোবে সেটা থেকে মাইনাস করে দিবি, সেখান থেকে যেটা বেরোবে সেটা কস্টে বসাবি আর ইন্টারেস্টে বসাবি, মানে একদম সেম এক্সপেক্টেড তোদের পারা উচিত। ঠিক আছে, তাও আমি আর এটা করে দেখাই, আর কিচ্ছু নেই এগুলোর মধ্যে। আচ্ছা একটা জিনিস যেটা এইটা তো আমরা করতে পারবো, কিন্তু একটা যেটা আমার মাথা থেকে স্লিপ হয়ে গেছিলো ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা তো 1 জানুয়ারিতে এসে পড়েছি ফ্লোতে, কিন্তু এর আগে তোর 31 ডিসেম্বরে কী হবে? ইন্টারেস্টের ডিউ ডেট তো, তো তার মানে সেটাকে তো রিসিভ করতে হবে, তাহলে ইন্টারেস্টের ডিউ ডেটে আমরা রিসিভ করে নিই, তাহলে এখানে আসবে তাহলে 31 ডিসেম্বর বাই ব্যাংক, তাহলে কত আসবে? এটা ইন্টারেস্ট আমরা পাবো, কত আসবে? এবার দেখ যে আমাদের কাছে টোটাল ভ্যালু অফ সিকিউরিটিস কত আছে, আমাদের কাছে টোটাল ভ্যালু আছে 10,000, 25,000, 5,000, এর মধ্যে 15,000 চলে গেল, তাহলে রইলো কত? তার উপর আমরা চার্জ করে দেবো, তাহলে কত আসবে? এখান থেকে যদি করি তাহলে হচ্ছে 30, 40, আর 40 থেকে যদি 15 মাইনাস যায় তার মানে হচ্ছে 25, তাহলে 25-এর ওপর আমরা করবো 12%, তাই তো? তাহলে 25-এর ওপর যদি 12% করি তাহলে আছে 3,000 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 12, তাহলে ডিভাইডেড বাই 2 করে দিই, এখান থেকে আসছে 1,500, এই 1,500টা আমরা ইন্টারেস্টের জায়গায় বসিয়ে দিলাম, বাস হয়ে গেল।